যখন কোনো খুন হয় আমরা খুনিকে খুঁজি, কিন্তু এই খুনে কোনো চোর ডাকাত নেই, কোনো প্রেম ঘটিত ঝামেলা নেই, আছে শুধু ভয়। যে ভয় একটা বাবার মনে জন্ম নেয় যখন তিনি দেখেন তার মেয়ের ভালোবাসা সমাজের চোখে অস্বাভাবিক। এই ভয়টাই আজকের খুনের মোটিভ। আপনারা দেখে চমকে যাবেন, নিজের মনেই বলবেন এও কি সম্ভব? এত সকালে কাগজ দেখলে চোখটা তো খারাপ হবে, চাটা শেষ করো আগে। চা তো শেষ করবোই, কিন্তু এইরকম খবর দেখলে চোখ এমনিতেই খারাপ হবে, বুঝলে? কি এমন খবর শুনি? শুনবে? তাহলে শোনো। সমকামিতা এখন ভারতে আর কোনো অপরাধ নয়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ছি ছি, এ আবার কি কথা? আসতে বলো। গুড মর্নিং। ভেরি ব্যাড মর্নিং। কেন নিট এক্সাম দেবো না বলেছি বলে? তাছাড়া কি, তুই তো আমার মতো দাঁতের ডাক্তার হতে পারতিস নাকি? হ্যাঁ, ইস, দাঁতের ডাক্তার? না বাবা, আমি দাঁতের ডাক্তার হতে পারবো না। আর তাছাড়া আমার রক্ত দেখলেই কেমন মাথা ঘোরে। তুমি এই নিয়ে আর কোনো কথা বলো না তো। মাথা ঘোরে? হ্যাঁ, বড় হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, ওসব কথা পরে হবে। একটা কাজের কথা বলি, আজ সন্ধ্যায় মোনাদের বাড়িতে পার্টি আছে। মা, রাতে নাও ফিরতে পারি। পার্টি তো তোর রোজই থাকে, কিন্তু তুই তো বলছিস যে রাতে ফিরবি না, তাই না? কিন্তু কাল তোর কলেজ আছে। প্লিজ বাবা, মোনাদের বাড়িতে সবাই থাকবে, তুমি কোনো চিন্তা করো না। আমি কাল সকালেই ঠিক ফিরে আসবো। প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে মা, তুই যা, ঠিক আছে? কিন্তু ওখানে পৌঁছিয়ে মাকে ফোন করে বলবি যে কখন পৌঁছালি, আর মোনাকে বলবি ও যেন সাবধানে থাকে, ঠিক আছে? যা। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। লাভ ইউ টু। বাই মা। চেষ্টা করেও বারণ করতে পারলে না, তাই তো? না, পারলাম না। আর ওকে তো সবসময় দেখি মোনার সঙ্গেই থাকে, কি যে দুজনে এত গল্প করে। দেখ দেখ, ওগুলো এখন আর বন্ধুত্বের গণ্ডিতে নেই। ওরা কি ভুলে গেছে যে ওরা এখন পার্টিতে আছে? ওদেরকে নিয়ে তো এত কথা ওঠে, কলেজের সবাই কথা বলে, পুরো বাড়াবাড়ি করছে, অ্যাবনর্মাল। রিয়া, তোর সমস্যাটা কোথায়? দুটো মেয়ে নিজেদের মধ্যে কি করছে না করছে তাতে তোর তো মাথা ব্যথা কোথায়? ওদের কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই? স্বাধীনতা? এটা স্বাধীনতা নয় অর্ণব, এটা ওদের বিকৃত রুচি। আমাদের সমাজ এটা মেনে নেবে না। আমার তো মনে হয়। কি মনে হয় তোর রিয়া? জোরে বল। আর আমাদের সংস্কৃতিতে কি মানায় আর কি মানায় না সেই সার্টিফিকেট দাও তুই কে? আমাদের সম্পর্ক নিয়ে তোর যদি এত অ্যাবনর্মাল মনে হয় তাহলে সেটা তোর সমস্যা। ছাড় অমিতা, ওদের মানসিকতাই ছোট। ছোট মানসিকতা নয় অমিতা, সব কিছুর একটা সীমা থাকে। কাল যদি তোর বাবা জানতে পারে তোর এই বাড়াবাড়ি, কি হবে ভেবেছিস? আমার বাবা আমাকে ভালোবাসেন, ঠিক আছে? আর তোর যদি এই বিষয়গুলো নিয়ে এত সমস্যা থাকে তাহলে তুই এখানে কি করছিস? যা, এক্ষুনি বেরিয়ে যা। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখিস,
এসবের ফল কখনো ভালো হয় না। আমিও দেখবো তোর এই সাহস কতদিন থাকে। এগুলো আবার কি কিনে আনলে? বায়োলজির বই, নিট পরীক্ষার জন্য। আসলে কলেজে যে বইগুলো পড়ানো হয় তার থেকে এগুলো অনেক অনেক বেশি হাই কোয়ালিটির। দেখো মানে তোমার মেয়েকে তো আবার ওই পড়াশোনা শুরু করতে হবে। হ্যাঁ, মেয়ে ডাক্তারি পড়বে না, নিট দেবে না, আর তুমি কি করছো? এই এত এত বইগুলো কিনে আনছো। আচ্ছা, কেন শুধুমাত্র ঝামেলাগুলো বাড়াচ্ছ বলো তো? ঝামেলা নয়, এগুলো ঝামেলা নয়। তোমার মেয়েকে তো সঠিক পথে আনতে হবে নাকি? হ্যাঁ, যাই হোক, তুমি এসব কিছু বুঝবে না। এরাও বইগুলো নাও, নিয়ে রেখে দাও, রাখো। আমি পারবো না। তুমি নিজে বই কিনে এনেছো, তুমি নিজে এই বইগুলো নিয়ে মেয়ের ঘরে যাবে, আর পারলে সময় সুযোগ বুঝে এই বইগুলো তুমি নিজে মুখস্থ করো, বুঝলে? এটা আবার কি? এটা তো ডায়েরি। মেয়ের ডায়েরি পড়াটা কি ঠিক হবে? কি আছে এতে দেখি তো। হয়তো হয়তো শুধু কলেজের নোটস। এই অনুভূতিটা যদি অন্যায় হয় তবে আমি সারা জীবন এই ভুলটাই করতে চাই। শুনলেন তো সৌম্য রাত্রে কি সব বলছিল? ডক্টর রায়ের মেয়েটার নাকি মাথাটা একেবারেই গেছে। আরে বাবা, সৌম্য তো বলে মেয়েরা আজকাল নাকি ছেলে খুঁজছে না, মেয়ে খুঁজছে। সত্যি? এসব কি বলুন তো? ভালো বংশের মেয়ে, বাবা ডাক্তার, আর এসব কি? ছি 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 ছি। আরে ডাক্তার রায়ের এত সম্মান, এসব নোংরামি প্রশ্রয় দেওয়া উচিত নয়। শাসন দরকার, শাসন। তা না হলে একদিন সবার সামনে মাথাটা হেঁট হয়ে যাবে। ঠিক বলেছেন। এ বয়সে এমন অস্বাভাবিক রুচি শুনলে লোকে কি বলবে ভাবুন তো একবার। আমি হলে খুন করে ফেলতাম। ফাঁসির দড়ি এই অপমানের থেকে অনেক ভালো। তা যা বলেছেন শুনে আমারও তো। আরে ডাক্তারবাবু যে ভালো আছেন তো? বাজার হাট হলো? ওনাদের তো আর মাছ তরকারি দেখে কিনতে হয় না, আমাদের তো প্রত্যেকটা জিনিস দেখে কিনতে হয়। সংসারের প্রতি একটা দায়বদ্ধতা আছে, কি বলেন বীরাঙ্গবাবু? তা যা বলেছেন, সংসার মানেই তো সমেদের ভিড়। কি হয়েছে তোমার? মুখটা এরকম হাড়ির মতো হয়ে আছে কেন? বাজারে ভালো মাছ পাওনি নাকি? মেয়ে বাড়ি ফিরেনি এখনো, তাই তো? একটু আগে ফোন করেছিল, বললো একেবারে কলেজ করে টিউশন করে রাতে বাড়ি ফিরবে। রাতে বাড়ি ফিরবে? রাতে বাড়ি ফেরাটা ওর এখন একটা অভ্যেস হয়ে গেছে। এটা ধরো। তোমার কি হয়েছে বলো তো? কিছু কি হয়েছে? আচ্ছা শোনো, মেয়ের কলেজ থেকে ফোন করেছিল, প্রিন্সিপাল কিন্তু তোমাকে একবার দেখা করতে বলেছে। শুনুন ডাক্তার রায়, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তা মানতে আমরা বাধ্য, কিন্তু সমাজ তো রাতারাতি ইউরোপ আমেরিকা হতে পারে না। সব রকম বাড়ির ছেলেমেয়েরা পড়ে কলেজে। আপনার মেয়ে লেসবিয়ান হতেই পারে, নানা রকম মানসিক অসুখ আছে,
এটাও তার মতন একটা। কিন্তু না স্যার না, এটা আমার মেয়ের কোনো মানসিক অসুখ নয়, এটা ওর নেচার। হোয়াট এভার মে বি ডাক্তার রায়, কিন্তু তবুও বলবো আপনার মেয়েকে বলবেন অন্তত পাবলিক প্লেসে এমন কিছু না করে যাতে কলেজ অ্যাকশন নিতে বাধ্য হয়। আচ্ছা, নমস্কার। নমস্কার স্যার। অমিতা, তুই কি করলি? তুই কেন আমাদের কথা ভাবলি না? কেন? ডাক্তার রায়ের এত সম্মান, এসব নোংরামি প্রশ্রয় দেওয়া উচিত নয়। শাসন দরকার, শাসন। তা না হলে একদিন সবার সামনে মাথাটা হেঁট হয়ে যাবে। ঠিক বলেছেন, এ বয়সে এমন অস্বাভাবিক রুচি শুনলে লোকে কি বলবে? আপনার মেয়ে লেসবিয়ান, ওকে, হতেই পারে, নানা রকম মানসিক অসুখ আছে, এটাও তার মতন একটা। আমি তো তোকে ডাক্তার বানাতে চেয়েছিলাম, ডাক্তার, একটা সম্মানজনক জীবন দিতে চেয়েছিলাম। আর তুই আমার এত বছরের সম্মান এই সমাজে আমি কিভাবে মুখ দেখাবো? আমার বংশের ওপর এই দাগ The person you are trying to call is currently busy. আজ রাতেই সব ঠিক করে ফেলবো, আজ রাতেই। আজ রাতে না ফিরলেই হতো, জানিস তো। সমুর কথাগুলো কেমন মাথার মধ্যে ঘুরছে। তোর খারাপ লাগেনি তো অমিতা? না মোনা, আমার খারাপ লাগেনি। ওরা ভালোবাসা চিনি না, ওদের কাছে যা স্বাভাবিক নয় তাই নোংরা। আমার কিন্তু ভয় হয়, বাবা যদি জানতে পারে তখন কি হবে?
কেন ভয় পাচ্ছিস? এ তো আমাদের জগৎ। আমার বাবা এখানে আসবে না, আর এখানে এখানে চার দেওয়ালের মধ্যে আমরাই রাজা। অমিতা, বাবা তুমি? এই চলছে তোর ঘরে, এই চলছে তোর স্বাধীনতার নামে? বাবা তুমি এটা কি বলছো? তুমি ভুল বুঝছো। ভুল ভুল বোঝার আর কিছু নেই। ডায়েরি, তোর ডায়েরি আমি দেখেছি। বাজারের সমস্ত লোক তোর নামে কথা বলছে। তোর প্রিন্সিপাল আমাকে ডেকে অপমান করেছে। আমার সম্মান নিয়ে তুই খেলা করছিস। ছি অমিতা, ছি। তোকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছিলাম, আর তুই কি দিইনি তোকে আমরা, আর তার প্রতিদানে তুই এই দিলি। আজ সব শেষ করে দেব, সব। বাবা তুমি দরজা বন্ধ করলে কেন? কি করতে চাও তুমি? তুই আমাকে সমাজের চোখে খুন করেছিস। আজ তোকে আমি। বাবা তুমি আমাকে এত ঘৃণা করো? তোমার সম্মান কি আমার জীবনের চেয়েও বেশি দামি? হ্যাঁ অমিতা, তোর এই নোংরামো আমার সমস্ত অর্জিত সম্মানকে ধ্বংস করেছে। সমাজে আমার মাথা হেড করে দিয়েছে। এই কলঙ্ক আমি আমার বংশে লাগতে দেব না। বাবা প্লিজ, বাবা প্লিজ। কলঙ্ক মুক্তি, আজ তোকে আমি মুক্তি দেব। কলঙ্ক বাবা প্লিজ, আজ তোকেও আমি মুক্তি দিলাম। স্যার, গলায় গভীর ক্ষত, কোনো ছুরি ব্যবহার করা হয়েছে মনে হয়। তুমি বডিটা আপাতত পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আর ঘরটা সিল করে দিও যাতে কেউ ঢুকতে না পারে। ওকে ওকে। হ্যাঁ, যাওয়ার আগে ওই ভাঙা লকটার একটা ছবি তুলে নিও। ঠিক আছে। ম্যাডাম, আমি দুঃখিত, কিন্তু আমাদের কিছু তথ্য জানা দরকার। কাল রাতে আপনি কোনো সন্দেহজনক শব্দ শুনেছিলেন? আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই। রাতে কি ঘটনা ঘটেছে টের পাইনি। ডাকাত এলেও জানতে পারতাম না। কাল রাতে আপনার মেয়ে কখন ফিরেছিল সেটা তো বলতে পারবেন? না, পরশু রাতে
ও মোনাদের বাড়িতে গিয়েছিল, গতকাল ফোন করেছিল, বলেছিল কলেজ সেরে টিউশন সেরে বাড়ি ফিরবে। আসলে মেয়েটা তো নিজের মতোই কলেজ টিউশন সব কিছু সেরে ফেরে, আর আমি সুগারের রোগী, বেশি রাত জাগতে পারি না। আচ্ছা, আপনাদের বাড়ির দরজা বা গেট বন্ধ করার দায়িত্ব কার? ওর। তবে মেন দরজার চাবি, গেটের চাবি সব আমাদের কাছেই থাকে। ডক্টর রায়, ঘরে জোর করে ঢোকার চিহ্ন রয়েছে, তারপর ছিটকিনি ভাঙা, চুরি হয়েছে বলে মনে হচ্ছে। আপনি কোনো শব্দ শুনতে পাননি? না ইন্সপেক্টর, না। কাল রাতে কখন আপনার মেয়ে ফিরেছিল জানেন? রাত প্রায় 11টা। সঙ্গে মোনা ছিল, মানে আমার মেয়ের বান্ধবী। আমার সঙ্গে আমার মেয়ের একটু রাগারাগি হয়, মোনা চলে যায়, আমি ঘরে চলে আসি, শুয়ে পড়ি। তারপর আমি আর কিছু জানি না ইন্সপেক্টর। আচ্ছা, আপনার মেয়ের কোনো গয়না বা কোনো মূল্যবান জিনিস খোয়া গেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওর গয়নাগাটি তো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু মূল্যবান জিনিস, আর তাছাড়া ওই গলার চেনটা, তবে এখনই ঠিক বলতে পারছি না ইন্সপেক্টর। আপনার মেয়ের ওই বন্ধু মোনা, ওর পুরো ঠিকানা আর ফোন নাম্বারটা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখন আসছি, দরকার পড়লে আবার আসবো পরে। নমস্কার। নমস্কার। মোনা, অমিতার সঙ্গে ফোনে যে আলাপচারিতা চলছিল তার প্রমাণ এটা। বন্ধুত্ব আর এই মেসেজগুলোর ফারাক তুমিও জানো। আমাদের হাতে সময় নেই মোনা, সত্যিটা বলো, অমিতার সঙ্গে তোমার সম্পর্ক কি ছিল? আমরা খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিলাম স্যার। আমি ওকে খুব ভালোবাসতাম। আমি জানি সবাই এই নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের মিথ্যে কথা বলার চেষ্টা করো না। ফরেনসিক রিপোর্ট বলছে সেদিন দরজাটা বাইরে থেকে ভাঙা হয়েছিল। তুমি কি সেদিন রাতে অমিতার ঘরে ছিলে? ছিলাম। সেদিনকে আমরা একসাথে টিউশন থেকে ফিরি, তারপর হঠাৎ অমিতার বাবা উনি চিৎকার করে ঘরে ঢুকেছিলেন। আমি দৌড়ে পালিয়ে গেছিলাম। আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। কি ব্যাপারে উনি রেগেছিলেন সেটা কি জানো? আসলে উনি আমাদের আপত্তিকর অবস্থায় দেখে নেন, আর তাছাড়া প্রিন্সিপাল কালকে অমিতার বাবাকে ডেকে পাঠিয়েছিলেন। সৌম্য আমাকে এইমাত্র ফোন করে বলল। এই সৌম্যটাকে? সৌম্য আমাদের ফ্রেন্ড, ও অমিতাকে পছন্দ করত। পরশু পার্টিতে আমাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ভীষণ অপমান করেছিল। কি বলেছিল? সৌম্য রাগে চেয়ার উল্টে দিয়ে যায়, আর যাওয়ার সময় বলে গিয়েছিল তোদের এই নোংরামি বেশি দিন চলবে না, আমিও দেখব তোদের এই সাহস কতদিন থাকে। সৌম্য আর একজন সন্দেহভাজন, যার ব্যক্তিগত একটা প্রতিশোধের উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। স্যার, মোনা কিন্তু আমাদের সত্যি কথাটা বলছে না। সেই ভয়টা কিন্তু আমি ওর চোখে দেখেছি। অ্যাকচুয়ালি অন্তরঙ্গতার সত্যি কথাটা প্রকাশ করতেও ভয় পাচ্ছে। স্বাভাবিক,
কারণ যদি সে একবার মুখ খোলে তাহলে তার বাবা মা সমাজ তাকে টেনে নামাতে চাইবে, আর কোনো বুদ্ধিমতী মেয়ে সেটা করবে না। কিন্তু ওর বক্তব্যেই আসল সূত্র লুকিয়ে আছে। ও বলেছিল অমিতার বাবা সত্যজিৎ বাবু চিৎকার করে ঢুকেছিলেন, কিন্তু সত্যজিৎ বাবু কথাটা এড়িয়ে গেছে। স্যার ফরেনসিক রিপোর্ট বলছে দরজাটা বাইরে থেকে ভাঙা হয়েছিল, কিন্তু সেটা তো চুরির প্রমাণও হতে পারে। আর বাবা ডাকলে মেয়ে তো দরজা খুলবেই। সত্যজিৎ বাবুর পক্ষে কি নিজের বাড়ি দরজা ভাঙাটা সম্ভব? মানে এটা কি বিশ্বাসযোগ্য আপনি বলুন তো? এক্স্যাক্টলি। ডক্টর রায় ছিটকিনি ভেঙেছিলেন কেন? কারণ যাতে পুলিশ ভাবে বাইরের কেউ ছিটকিনি ভেঙে ঢুকেছে। আমার মনে হয় এটা খুনের পরে সাজানো হয়েছে হয়তো। স্যার এমনও তো হতে পারে অমিতা হয়তো ওই অবস্থা থেকে স্বাভাবিক হতে একটু সময় নিয়েছিল, আর সত্যজিৎ বাবু ওই সময়টুকু সহ্য করতে পারেনি। হতেও পারে, এখনো আমরা সঠিক জায়গায় হয়তো পৌঁছাতে পারিনি। আর খুনের অস্ত্র স্যার সেটাও তো এখনো উদ্ধার করা যায়নি। ফরেনসিক বলছে ছোট ধারালো অস্ত্র যা দিয়ে বারংবার আঘাত করা হয়েছে একজন ডেন্টিস্ট যার হাতে এরকম ছোট ধারালো যন্ত্র থাকে, যাকে সার্জিক্যাল নাইফ বলে। দারুণ ধরেছেন স্যার। ছিটকিনি ভেঙে চুরির গল্প সাজানো আর আঘাতের ধরন প্রমাণ করে যে খুনি কোনো সাধারণ ডাকাত নয়। সবকিছু ওই একজনের দিকেই আঙুল তুলছে। আবার একটা নতুন নাম সামনে এলো স্যার, সৌম। মোনা তো বলেছিল যে সৌম নাকি হুমকি দিয়েছিল, বলেছিল যে আমি দেখে নেব তোর এই সাহস কতদিন থাকে। এটা তো একটা ব্যক্তিগত প্রতিশোধের জন্য খুনও হতে পারে। সৌম্যর রাগটা স্রেফ ঈর্ষা, কিন্তু সৌম্যর রাগ দিয়ে সমাজের সম্মান ধুয়ে ফেলা যায় না। স্যার ওকে কি একবার ডেকে পাঠাবো তাহলে? হ্যাঁ, সে তো ডাকতেই হবে, দেখি সে কি বলে। সৌম্য, মোনা নামে একটি মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তুমি অমিতাকে পার্টিতে হুমকি দিয়েছিলে, বলেছিলে আমি দেখে নেব তোর এই সাহস কতদিন থাকে। এটা কি সত্যি? সত্যিই তো। আমি ওগুলো রেগে গিয়ে বলেছিলাম স্যার। আসলে আমি অমিতাকে খুব পছন্দ করতাম, আরও ওই মেয়ে যা সব শুরু করেছিল ওটা কোনো স্বাভাবিক বন্ধুত্ব নয়। আর ওই সময় রাগ হওয়াটা কি স্বাভাবিক নয়? রাগ? এই রাগে কি তুমি সেদিন রাতে অমিতার বাড়ি গেছিলে খুন করতে? না, আমি তো অমিতার বাড়ি যাইনি। আমি অমিতাকে খুন করিনি। আমি তো আজ সকালেই খবরটা পাই। ঠিক আছে, এবার বলো খুনের রাতে তুমি কোথায় ছিলে? আমি বাড়িতেই ছিলাম। আমার মার শরীর খারাপ, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি। রাত 2টো পর্যন্ত আমি পড়াশোনা করি, এটাই আমার রোজকার রুটিন। আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন। তুমি কি সায়েন্সের স্টুডেন্ট ছিলে? আমি আর্টসের ছাত্র। প্রিন্সিপালকে কি তুমি রিপোর্ট করেছিলে? হ্যাঁ। কেন? তুমি জানতে না এটা অমিতার ক্যারিয়ারের উপর এফেক্ট ফেলতে পারে? আমি অত কিছু ভাবিনি। আমি শুধু চেয়েছিলাম অমিতা ভয় পেয়ে ওর ওই লেসবিয়ান অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসুক। ডক্টর সত্যজিৎ রায় আইনের চোখে ধুলো দেওয়ার জন্য চুরির গল্প সাজালেন, দরজা ছিটকিনি ভাঙলেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন একটা মেয়ের গলা যখন ছোট ধারালো অস্ত্র দিয়ে বারংবার আঘাত করা হয় তখন উদ্দেশ্য শুধু চুরি থাকে না। তার সাজানো গল্পের প্রতিটি শব্দকে নস্যাৎ করে দিয়ে ফরেনসিক রিপোর্ট বলছে খুনি একজন ডাক্তার। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ডাক্তার নিজের মেয়ের প্রতি এই নৃশংসতা দেখালেন? দেখুন, সত্যজিৎ বাবু সেদিনকে এত দ্রুত চুরির তথ্যটা আমাদের সামনে আনলেন দেখে মনে হচ্ছে যে উনি আমাদের মনোযোগটা সরাতে চাইছিলেন। সেটাই মোটিভ। দেখো, সৌম্য শুধু হুমকি দিয়েছিল, কিন্তু সত্যজিৎ রায়ের মোটিভটা ছিল আরও অনেক গভীরে। সেটা তার বিকৃত সম্মানবোধ, কুসংস্কার আর নিজের বংশের দাগ মুছে ফেলা। হ্যাঁ স্যার, আমাদের মোনার কাছ থেকে কিন্তু আরও অনেক তথ্য কালেক্ট করতে হবে। সেদিনকে ওরা ঠিক কি পর্যায়ে ছিল সেটা না জানতে পারলে। ঠিকই বলেছ, প্রয়োজন হলে মোনাকে আবার একবার ডাকতে হবে।
স্যার আসতে পারি? আপনি? আমি সৌমুর বাবা। আপনারা সৌমুকে ডেকেছিলেন। বসুন আপনি। আমি আজ নিজে থেকেই এসেছি। আমি বলছিলাম যে সৌম্য কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আমরা তো বলিনি, আমরা কিছু কথা জানার জন্য ডেকেছিলাম। আমার মনে একটা খটকা ছিল। অমিতার বাবা ডাক্তার সত্যজিৎ রায়ের সঙ্গে আমার বাজারে কিছু কথা হয়েছিল। বলা ভালো, আমি ওনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলাম। কি কথা বলেছিলেন মৃগাঙ্ক বাবু? আমি বলেছিলাম অমিতার এই ধরনের সম্পর্ক নোংরামি, অনৈতিক। বলেছিলাম এতে তার সম্মান ধুলোয় মিশবে। আমি বুঝতে পারছিলাম এই কথাগুলো ওর জন্য আরো বেশি কষ্টকর ছিল। আপনার এই তথাকথিত অনৈতিক সম্পর্কের কথা আপনি প্রথম কোথায় শুনলেন? আমার ছেলে সৌম্যর কাছে। পার্টিতে ও অমিতাদের সম্পর্ক দেখে খুব রেগে বাড়ি ফিরেছিল, আমাকে সব বলেছিল। সেই রাগটাই আমি বাজারে প্রকাশ করে ফেলি। আমি দুঃখিত স্যার। দেখুন মৃগাঙ্কবাবু, আপনার ছেলের থেকে আপনিই বেশি চিন্তার কারণ। আপনি তো একজন শিক্ষক। দেখুন, আপনার মতো মানুষরা সমাজে পিছিয়ে পড়া কোনো বিষয় দেখলে সেগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। ডক্টর রায়ের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, আর সেটা না করে আপনি সবার সামনে তাকে অপমান করে বসলেন। আমার ভুল হয়ে গেছে স্যার। আপনার ওই দিনের অপমানই হয়তো ওনার মেকি সম্মানবোধকে খুনে পরিণত করেছে। মৃগাঙ্কবাবু, এটা মিস্টার রায়ের রাগ নয়, পুরো সমাজের এটা রোগ। সুযোগ পেলেই চিমটি কাটা। স্যার, সব খুঁটি সাজানো হয়ে গেছে। সৌমের জেরা থেকে পরিষ্কার প্রমাণিত হয় সৌমের মোটিভ ছিল রাগ আর ঈর্ষা, খুন নয়। তবে মোনা আমাদের কাছে যে চরম স্বীকারোক্তি করেছে তাতে প্রমাণিত হয় সত্যজিৎ রায় মোনা আর অমিতাকে আপত্তিকর অবস্থায় ধরেছিল। দেখো, এটা তুমি একদম ঠিক বলেছো রেণুকা। প্রত্যেকটা প্রমাণ সেই মোটিভকে নির্দেশ করছে। আর সত্যজিৎ বাবু আমাদের বিভ্রান্ত করার জন্য 3টে মিথ্যের আশ্রয় নিয়েছিলেন। প্রতিটাতেই আমাদের সন্দেহের তীর তার দিকে ফিরিয়ে দিয়েছে। কি কি মিথ্যে স্যার? 1, সত্যজিৎ রায় চুরির গল্প সাজাবার চেষ্টা করেছিলেন, কিন্তু ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ছিটকিনি বাইরে থেকে ভাঙা হলেও আঘাতের ধরন কিন্তু ডাকাতের নয়, এটা কোনো বিশেষজ্ঞের কাজ। নাম্বার 2, সত্যজিৎ দরজা ভাঙার কথা কিন্তু আমাদের সামনে বলেননি, অথচ মোনা আমাদেরকে বলেছে তিনি চিৎকার করে দরজা ভেঙে ঢুকেছিলেন। 3, সত্যজিৎ মোনা আর অমিতার সম্পর্কের কথা আমাদেরকে বলেননি, অথচ বাজারে মৃগাঙ্কবাবুর কাছে অপমানকর কথা শুনেছিলেন। আর এই অপমানটাই তার বিকৃত সম্মানবোধকে ট্রিগার করেছে। আর খুনের অস্ত্র? সত্যজিৎ রায় তো একজন ডেন্টিস্ট, তার হাতে সার্জিক্যাল অস্ত্র থাকাটা তো স্বাভাবিক। আর এই ফরেন্সিক রিপোর্ট বলছে এই আঘাতের সেই বারংবার ক্ষত সেটা কোনো আবেগতাড়িত মানুষের কাজ। একদম ঠিক। দেখো, আমাদের হাতে এখন 2টো উপায় আছে, মোনার সাক্ষ্য আর আঘাতের কৌশলগত প্রমাণ। এখন তো আমরা নিশ্চিত যে ডক্টর সত্যজিৎ রায় খুনি। কিন্তু স্যার, উনি তো খুব শক্ত মানুষ, সহজে তো ভাঙবেন না। ঠিক তাই, যথেষ্ট প্রমাণও এখনো আমাদের হাতে আসেনি। স্যার, খুনের অস্ত্রটাই তো এখনো পাওয়া যায়নি, আর আশেপাশে কোনো কুকুরও নেই যে সেখানে ফেলে দেবেন। দেখো রেণুকা, সেদিন রাতে খুব বৃষ্টি হয়েছিল, আমার ধারণা কাদায় বা অন্য কোথাও সেটা ঢুকে যেতে পারে, তাই আমরা খুঁজে পাইনি। তাহলে 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 রেণুকা, তুমি একটা কাজ করো তো, তুমি সত্যজিতের বাড়ির আশেপাশে একটু ভালো করে খুঁজে দেখো তো। আমার মন বলছে কিছু পাওয়া গেলেও যেতে পারে। ওকে স্যার। ডক্টর সত্যজিৎ রায়ের রাগ জন্মায় বাজারের একটা টিটকারি থেকে, কলেজের প্রিন্সিপালের কথা থেকে, সমাজের অপবাদের ভয়ে। মৃগাঙ্কবাবুরা অপমান করলেন,
আর সত্যজিৎ রায় সেটা তাকে তার সম্মানের ওপর কলঙ্ক বলে ধরে নিলেন। আপনারা দেখতে থাকুন খুনি ধরা পড়ে কিনা। আমাদের হাতে এখনো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া কাউকে ধরা যায় না। সৌমেন, তুমি পিছনটা দেখো তো, কিছু যদি পাও। ঠিক আছে ম্যাডাম। সঞ্জয়। ইয়েস ম্যাম। এদিকে আসো, এখানে দেখো তো কিছু পাওয়া যায় নাকি, ভালো করে সার্চ করো। ম্যাডাম এদিকে আসুন, মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। কি ওটা? সাবধানে তোলো যাতে হাতে না লাগে। হ্যাঁ, এটাই তো খুনের অস্ত্র, ছোট আর ধারালো। ভেবেছিলেন কাদা আর আবর্জনা সমস্ত প্রমাণ মুছে যাবে। ঠিক আছে সঞ্জয়, তুমি এটা সাবধানে রাখো। ডক্টর রায়ের বিরুদ্ধে এটা কিন্তু আমাদের কাছে বড় প্রমাণ। ম্যাডাম, এখানে একটা প্লাস্টিক ব্যাগ আছে। কি আছে এর মধ্যে? প্রথমে খুনের অস্ত্র আর এবারে খুনের পোশাক। ঠিক আছে, তুমি এটা গুছিয়ে রাখো। স্যার, প্রমাণ পেয়ে গেছি। সার্জিক্যাল ছুরি আর রক্তমাখা পোশাক দুটোই পাওয়া গেছে স্যার। রূপা, তুমি কেন কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করছো? নিজেকে সামলাও। যে যাবার সে তো চলে গেছে, আমারও তো কষ্ট হচ্ছে রূপা। কি করে সামলাই গো? তুমি বোঝো না, আমার তো সব শেষ। আমার অত সুন্দর মেয়েটা, তার বিয়ে দেব, নাতি নাতির মুখ দেখবো, কত স্বপ্ন ছিল। সে স্বপ্ন তোমার কোনো দিনই পূরণ হতো না রূপা। নাতি নাতনির মুখ তুমি কোনো দিনই দেখতে পেতে না। এসব তুমি কি বলছো? কেন দেখতে পেতাম না? আমার মেয়ের কি কোনো অসুখ ছিল? তুমি তো ডাক্তার, কেন লুকিয়েছিলে আমার কাছে? অসুখ হলে তার চিকিৎসা আছে রূপা, কিন্তু তোমার মেয়েতেই আসক্ত ছিল। হ্যাঁ, ছেলেদের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। এ লজ্জা, এ কলঙ্ক, এর কোনো চিকিৎসা ছিল না রূপা। তুমি এটা জানতে? হ্যাঁ, তুমি আমাদের কাউকে কোনোদিন কোনো কিচ্ছু বলনি। সেজন্যই কি তুমি সেদিন বাজার থেকে অপমানিত হয়ে মুখ নামিয়ে ফিরেছিলে? কেন আমাকে লুকিয়েছিলে? লুকিয়েছিলাম তার কারণ আমি চাইনি যে আমার বংশের এই কলঙ্ক সবাই জানুক। তুমি বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তাকে শুধরে দিতে। বিশ্বাস করো। শুধরে দিতে না ধ্বংস করে দিতে? আমি স্পষ্ট বুঝতে পারছি সেদিন যে বাজারে অপমান হয়েছিলে সেই রাগটা তোমার তার উপরে ছিল না, তোমার রাগটা ছিল তোমার মেয়ের উপরে। তাই তুমি চোরের গল্প বানিয়েছিলে। কেন বানিয়েছিলে? কারণ আসল খুনিকে সেটা যেন কেউ জানতে না পারে। তুমি জানতে মোনা তোমার মেয়ের ঘরে ছিল, তা সত্ত্বেও তুমি মেয়ের ঘরে গিয়েছিলে। তুমি সব জানতে, তুমি সব জানতে। এই অপমান, এই তোমার বিকৃত সম্মানবোধ। রূপা, তুমি শান্ত হও। রূপা, তুমি শান্ত হও। তুমি আমার মেয়েকে খুন করেছো। তুমি তোমার সম্মান বাঁচাতে তুমি আমার মেয়েকে খুন করেছো। তুমি নিষ্ঠুর।
ডক্টর রায়, আপনার গল্প শেষ, এবার আমরা কথা বলবো। আপনি ভেবেছিলেন যে চুরির গল্প ফেঁদে পার পেয়ে যাবেন, তাই তো? কিন্তু প্রমাণ কখনো মিথ্যে বলে না। আপনি আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি সব বুঝতে পারছেন। এই ছুরিটা আপনার বাড়ির পেছন থেকে পাওয়া গেছে, যেটা আপনার প্রফেশনের সাথে ম্যাচ করে। এরকম সার্জিক্যাল নাইফ যে কোনো দোকান থেকেই কিনতে পাওয়া যায়। আর এটা রূপা আপনার স্ত্রী এই রক্তমাখা পোশাক মিউনিসিপ্যালিটির গাড়িতে ফেলে দিয়েছিলেন কেন? আমি কিছু জানি না অফিসার। ল্যাব রিপোর্ট বলছে এটা অমিতার রক্ত। যদি চোর খুন করে থাকে তাহলে অমিতার রক্ত আপনার জামায় এলো কি করে? মোনা সেদিন কোনো চোর দেখেনি, সে দেখেছিল আপনাকে। রাগে উন্মত্ত আপনি নোংরামি আর লজ্জা নিয়ে ক্রমাগত চিৎকার করছিলেন। নিজের সম্মান বাঁচাতে নিজের মেয়েকে খুন করেননি আপনি? হ্যাঁ, খুন করেছি আমি। আমি আমার নিজের মেয়েকে খুন করেছি। আমি আর পারছিলাম না অফিসার। মৃগাঙ্ক টিটকিরি, প্রিন্সিপালের অপমান, আমার এতদিনের অর্জিত সম্মান এক নিমিষে ওর জন্য সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। আমি পারছিলাম না। তাই বলে নিজের মেয়েকে মেরে ফেললেন? আমার মাথা ঠিক ছিল না। যে মেয়েকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি, এক নিমেষে সব কিছু শেষ হয়ে গেল। ডক্টর রায়, আপনার স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে। আপনার মেয়েকে খুন করার কারণ ঘৃণা নয়, বিকৃত সম্মানবোধ, বুঝেছেন? আর এটাই বিকৃত মানসিকতা। সমাজে সবারই বাঁচার অধিকার আছে। সমাজ যেদিন এটা বুঝতে পারবে সেদিন কিন্তু অপরাধও অনেকটাই কমে যাবে। ডক্টর সত্যজিৎ রায় ফাঁসির দিন গুনছেন, কিন্তু অমিতা রায়, সে শুধু তার বাবার হাতে খুন হয়নি, সে খুন হয়েছে এই সমাজের ভয়াবহ কুসংস্কারের হাতে। একজন বাবার কাছে যখন তার মেয়ের জীবন অস্বাভাবিক সম্পর্কের কলঙ্কের চেয়ে কম দামি বলে মনে হয়, তখন বুঝতে হবে অপরাধী শুধু একজন নয়। সত্য কখনো মরে না, কিন্তু আমাদের ভয় আর বিকৃত সম্মানবোধ প্রতিদিন শত শত অমিতাকে মেরে ফেলে। সাবধান হন, মাথা উঁচু করে বাঁচুন। নমস্কার, দেখতে থাকুন ক্রাইম ডায়েরি।